বিশ্বের বড় বড় যুদ্ধের ঘটনা তো আমরা শুনেছি, আর তার মধ্যে অন্যতম ছিল প্রথম বিশ্বযুদ্ধ আর আরেকটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই দুই বিশ্বযুদ্ধের মধ্যে যদি কোনো বড় ধরনের যুদ্ধ হয়ে থাকে তাহলে কুয়েত যুদ্ধ বা উপসাগরীয় যুদ্ধ অন্যতম। আর যেই যুদ্ধ অংশ নিয়েছিল ৩৯টি দেশ। তো আজকে আমরা হিস্ট্রি হোম ডকুমেন্টারিতে জানতে চলেছি কুয়েত যুদ্ধ বা উপসাগরীয় যুদ্ধের ইতিহাস সম্পর্কে। তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট করতে চাই, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনায়। কুয়েত ইরাকি আক্রমণ ২রা আগস্ট ১৯৯০ শুরু হয় এবং উপসাগরীয় যুদ্ধের সূচনা হয়। ১৯৯০ সালের ৪ আগস্ট কুয়েত রাজ্যকে পরাজিত করার পর ইরাক সামরিকভাবে পরবর্তী ৭ মাসের জন্য দেশটি দখল করতে চলে যায়। আগ্রাসন আন্তর্জাতিকভাবে নিন্দা করা হয় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসি ইরাককে কুয়েতের ভূখণ্ড থেকে প্রত্যাহার জন্য অনেক প্রস্তাব গ্রহণ করে। ইরাকি সামরিক বাহিনী অবশ্য কুয়েত দখল অব্যাহত রেখেছে এবং ইউএনএসসি এর সমস্ত আদেশে অমান্য করেছে। প্রাথমিকভাবে কুয়েত প্রজাতন্ত্রকে একটি পুতুল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার পর ইরাক ২৮ আগস্ট ১৯৯০ সালের সমগ্র দেশকে সংযুক্ত করে উত্তর কুয়েতের সাদ্দামিয়াত আল মিতলা জেলায় পরিণত হয় এবং বর্তমান বসরা গভর্নর এর সাথে একীভূত হয়, যা দক্ষিণ কুয়েত সম্পূর্ণ নতুন কুয়েতের গভর্নর হিসাবে খোদাই করা হয়। ১৯৯০ সালের নভেম্বর মাসে ইউএনএসসি রেজলিউশন ৬৭৮ গৃহীত হওয়ার ফলে আনুষ্ঠানিকভাবে ইরাককে ১৫ জানুয়ারি ১৯৯১ সালের মধ্যে নিঃশর্তভাবে প্রত্যাহার করার জন্য একটি আল্টিমেটাম জারি করে। অন্যথায় কুয়েত অঞ্চল থেকে সমস্ত প্রয়োজনীয় উপায়ে অপসারণ করা হয়। ইরাককে যুদ্ধের প্রত্যাশায় ইউএনএসসি একটি আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সমাবেশের অনুমোদন দেয়। ইরাক ইউএনএসসি এর সময়সীমা পূরণ করতে ব্যর্থ হওয়ার পর জোট ১৭ জানুয়ারি ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের বিমান বোমা হামলা অভিযান শুরু করে কুয়েত থেকে জোরপূর্বক ইরাকি সৈন্যদের বিতাড়িত করার নির্দেশ অনুসরণ করে। পরের মাসে বোমা হামলার অভিযান অব্যাহত থাকার ইরাক ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরাকি সরকার আশা করেছিল যে ইসরায়েলের প্রতিশোধের ফলে জোটের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলি ইরাককে বিরুদ্ধে অভিযানের জন্য তাদের সমর্থন প্রত্যাহার করবে। এই ধরনের কোনো প্রতিশোধ তখন নেওয়া হয়নি এবং জোটের ইরাকি অধিকৃত কুয়েত এবং ইরাকের কিছু অংশের ২৩ ফেব্রুয়ারি ১৯৯১ সালে স্থল আক্রমণ শুরু করে। ইরাকি সৈন্যরা কুয়েত থেকে পিছু হাঁটলে তারা ৭০০টির বেশি কুয়েতের তেলকূপে আগুন ধরিয়ে দেয়, কিন্তু এই কৌশলটি ছিল জোটের অগ্রযাত্রাকে ব্যর্থ করতে। শেষ পর্যন্ত তার ব্যর্থ হয়। ২৮ ফেব্রুয়ারি ১৯৯১ সাল নাগাদ ইরাকি সামরিক বাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল এবং কুয়েতের স্বাধীনতার পুনরুদ্ধার করা হয়েছিল। কুয়েতে হামলা ইরাকের সিদ্ধান্তের পেছনের প্রকৃত উদ্দেশ্য বিতর্কিত হলেও বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা করা হয়েছে। ইরান ইরাক যুদ্ধের সময় কুয়েতের কাছ থেকে ধার করা ১৪ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধের ইরাকের অক্ষমতার একটি সম্ভাব্য উদ্দেশ্য। এই তত্ত্বে প্রবক্তারা পেট্রোলিয়াম উৎপাদন কুয়েতে বৃদ্ধির দিকে ইঙ্গিত করেন, যা ইরাকের রাজস্ব কমিয়ে রেখেছিল। কুয়েতের তেল উৎপাদনের মাত্রা বাধ্যতামূলক কোটার উপরে ছিল, যা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা ওপিইসি দ্বারা নির্দিষ্ট করা হয়েছিল, যা ফলস্বরূপ বিশ্বব্যাপী তেলের দামের তীব্র হ্রাসের মধ্যে দেশটিকে উৎপাদন পরিমিত করার আহ্বান জানিয়েছিল। ইরাক তেল উৎপাদন কমাতে কুয়েত সরকারের অস্বীকৃতিকে ইরাকি অর্থনীতির বিরুদ্ধে আগ্রাসন হিসাবে ব্যাখ্যা করেছে। ১৯৯০-এর প্রথম দিকে ইরাক কুয়েত সীমান্ত জুড়ে ইরাকি পেট্রোলিয়াম চুরি করার জন্য তির্যক ড্রিলিং এর জন্য অভিযুক্ত করে, যদিও কিছু ইরাকি সূত্রে ইঙ্গিত দেয় যে সাদ্দাম হোসেন প্রকৃত আক্রমণের কয়েক মাস আগেই কুয়েতে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল। আগ্রাসন শুরু হওয়ার ২ দিনের মধ্যে বেশিরভাগ কুয়েতি সৈন্য ইরাকি দ্বারা পরাস্ত হয় এবং বেশিরভাগ কুয়েতি কর্মকর্তা সৌদি আরব এবং বাহরাইনে ফিরে যান।
2রা আগস্ট 1990-এর স্থানীয় সময় সকাল 2টায় সাদ্দাম হোসেনের নির্দেশে ইরাক 4টি অভিজাত ইরাকি রিপাবলিকান গার্ড ডিভিশন নিয়ে কুয়েত আক্রমণ শুরু করে। তাওয়াক্কালনা আল-আল্লাহ বিভাগে এবং 4র্থ নেবুচাঁদনেজার ডিভিশন এবং একটি পূর্ণ বিভাগের সমতুল্য বিশেষ বাহিনী ইউনিট ছিল সেই যুদ্ধের মধ্যে। এই ইউনিটগুলি সমর্থনের ইরাকি সেনাবাহিনী মিল MI-25 হেলিকপ্টার, গণশিপের একটি স্কোয়াড্রন, মিল MI-8 এবং মিল MI-17 পরিবহন হেলিকপ্টারের কয়েকটি ইউনিট, পাশাপাশি বেল 412 হেলিকপ্টারের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছিলেন। হেলিকপ্টার ইউনিটগুলির প্রধান লক্ষ্য ছিল কুয়েত সিটিতে ইরাকি কমান্ডোদের পরিবহন এবং সহায়তা করা এবং পরবর্তীকালে স্থল সেনাদের অগ্রগতির সহায়তা করার জন্য এই পদক্ষেপ নিয়েছিল। ইরাকি এয়ারফোর্সের IQAF কমপক্ষে 2টি স্কোয়াড্রন ছিল, সুকুই সু-22, একটি সু-25 এবং মিরাজ F-1 এবং 2টি MiG-23 ফাইটার বোমার। IQF এর প্রধান কাজ ছিল কুয়েতি বিমান বাহিনীর 2টি প্রধান বিমান ঘাঁটির বিরুদ্ধে সীমিত বিমান হামলার মাধ্যমে বিমানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করা, যার বিমানগুলি প্রধানত মিরাজ F-1S এবং ডুগলাস TA-4KU স্কাইহাওয়াক্স নিয়ে গঠিত। কয়েক মাস ইরাকি ঝুঁকি সত্ত্বেও কুয়েতের বাহিনী সতর্ক ছিল না এবং অজান্তে ধরা পড়েছিল। ইরাকি স্থল অগ্রগতির প্রথম ইঙ্গিত ছিল একটি রাডার অরেস্টেন্ট, যা দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার একটি ইরাক আর্মার কলাম শনাক্ত করেছিল। কুয়েতি বিমান স্থল এবং নৌ বাহিনীর প্রতিরোধ করেছিল, কিন্তু সংখ্যা অনেক বেশি ছিল। মধ্য কুয়েতে 35তম সজোয়া ব্রিগেড ইরাকিদের বিরুদ্ধে আনুমানিক একটি ব্যাটালিয়ন, চিফটেইন ট্যাঙ্ক, BMP এবং একটি আর্টিলারি ব্যাটারি মোতায়েন করেছিলেন এবং কুয়েত শহরের পশ্চিমে আল জাহরা এর কাছে বিলম্বিত পদক্ষেপের সাথে লড়াই করেছিল। দক্ষিণে 15তম আর্মার্ড ব্রিগেড তার বাহিনীকে সৌদি আরবের সরিয়ে নেওয়ার জন্য অবিলম্ব চালিয়ে যায়। কুয়েত এয়ারফোর্সের বিমানগুলি ক্রাম্বল করা হয়েছিল, তবে প্রায় 20% হারিয়ে গিয়েছিল বা বন্দী হয়েছিল। বাকি 80%কে তখন সৌদি আরব এবং বাহরাইন সরিয়ে নেওয়া হয়। কিছু বিমান এমনকি ঘাঁটি সংলগ্ন মহাসড়ক থেকে উড্ডয়ন করেছিল কারণ রানওয়েগুলি উল্টে গিয়েছিল। যদিও পরবর্তীতে উপসাগরীয় যুদ্ধের সমর্থন এই বিমানগুলি ব্যবহার করা হয়নি। ফ্রি কুয়েত এয়ার ফোর্স ইয়েমেনের দক্ষিণ সীমান্তে টহল দিতে সৌদি আরবকে সহায়তা করেছিল, যেটিকে ইয়েমেনের ইরাক সম্পর্কের কারণে সৌদি আরবের হুমকি বলে মনে করেছিল। ইরাকি সৈন্যরা রাজকীয় বাসভবন দশমান প্রাসাদ আক্রমণ করে, যার ফলে দশমান প্রাসাদের যুদ্ধ হয়। কুয়েতি এমিরি গার্ড, স্থানীয় পুলিশ এবং চিফটেইন ট্যাঙ্ক এবং সালাদিন সাজোয়ার গাড়ির একটি প্ল্যাটুন দ্বারা সমর্থিত ইরাকি বিশেষ বাহিনী দ্বারা একটি বায়ুবাহী আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়, কিন্তু ইরাকি নৌবাহিনীর অবতরণের পর প্রাসাদটি পড়ে যায়। দশমান প্রাসাদ উপকূলীয় অবস্থিত, যা কুয়েতের ন্যাশনাল গার্ড সেই সাথে অতিরিক্ত এমিরি গার্ডের এসে পৌঁছায়, কিন্তু প্রাসাদটি দখলে ছিল এবং রিপাবলিকান গার্ড ট্যাঙ্কগুলি কয়েক ঘন্টা প্রচণ্ড লড়াইয়ের পর কুয়েত সিটিতে প্রবেশ করে। কুয়েত ন্যাশনাল গার্ড সেই সাথে অতিরিক্ত এমিরি গার্ডের সাথে এসে পৌঁছায়, কিন্তু প্রাসাদটি ছিল এবং রিপাবলিকান গার্ড ট্যাঙ্কগুলি কয়েক ঘন্টা প্রচণ্ড লড়াইয়ের পর কুয়েত সিটিতে প্রবেশ করে। কুয়েতের আমির জাবের আল আহমেদ আল জাবের আল সাবা ইতিমধ্যে সৌদি আরব মরুভূমিতে পালিয়ে গিয়েছিল। তার ছোট সৎ ভাই শেখ ফাহাদ আল আহমেদ আল জাবের আল সাবা দাসমান প্রাসাদকে রক্ষা করার চেষ্টা করার সময় ইরাকি বাহিনীর আক্রমণ তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তারপরে তার লাশ একটি ট্যাঙ্কের সামনে রাখা হয়েছিল এবং ছুটে গিয়েছিল অনুসারে একজন ইরাকি সৈন্য, যিনি উপস্থিত ছিলেন এবং হামলার পর নির্জন ছিলেন। আক্রমণের প্রথম দিনের শেষের দিকে দেশে শুধুমাত্র প্রতিরোধের পকেটে অবশিষ্ট ছিল। 3রা আগস্টের মধ্যে শেষ সামরিক ইউনিটগুলি গোলাবারুদ না পাওয়া পর্যন্ত বা ইরাক বাহিনী দ্বারা পরাভূত না হওয়া পর্যন্ত সারা দেশ চোখে পয়েন্ট এবং অন্যান্য প্রতিরক্ষামূলক অবস্থানের বিলম্বিত পদক্ষেপের সাথে লড়াই করেছিল। কুয়েতি বিমান বাহিনীর আলী আল সালেম বিমান ঘাঁটি ছিল
এটি একমাত্র ঘাঁটি যা ৩রা আগস্ট এখনও দখলহীন ছিল এবং কুইত বিমানগুলির একটি প্রতিরক্ষা মাউন্ট করা প্রয়াসে সারা দিন সৌদি আরব থেকে পুনরায় সরবরাহ মিশন উড়েছিল। রাতের মধ্যেই আলী আল সালেম বিমান ঘাঁটি ইরাকি বাহিনীর দ্বারা দখল হয়ে যায়। ইরাকি কুয়েত দখলের পর কুইতিরা স্থানীয় সশস্ত্র প্রতিরোধের সন্দেহ গড়ে তুলে দখলদারিত্বের সময় গ্রেপ্তারকৃত, নির্যাতন করা এবং মৃত্যুদণ্ড কার্যকর করা কুইতিদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক। কুইতির প্রতিরোধের হতাহতের হার জোটের সামরিক বাহিনী এবং পশ্চিমা জিম্মিদের চেয়ে অনেক বেশি। প্রথমে ইরাকি বাহিনী সহিংস কৌশল ব্যবহার করেনি। ইরাকি সৈন্যরা কুইতিদের নির্দেশ দিয়েছিলেন তাদের কুইতি লাইসেন্স প্লেটগুলিকে ইরাকিগুলির সাথে প্রতিস্থাপন করতে এবং কুয়েতের জনসংখ্যার টহল দেওয়ার জন্য একটি বিস্তৃত নিরাপত্তা চেকপয়েন্টে স্থাপন করার জন্য। আক্রমণের কয়েক সপ্তাহের মধ্যে কুইতিরা অহিংস প্রতিরোধের ব্যাপক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে শুরু করে। লোকেরা কাজ এবং স্কুল থেকে প্রচুর পরিমাণে বাড়িতে অবস্থান করেছিলেন। কুইতিরাও তাদের বাড়িতে কম্পিউটার এবং প্রিন্টার থেকে আক্রমণ সম্পর্কে তথ্যমূলক প্রচার ছাপাতে শুরু করে এবং প্রতিবেশী এবং বন্ধুদের কাছে প্যাম্পলেট বিতরণ করে। অহিংস প্রতিরোধের সেই তরঙ্গের পরে ইরাকি সামরিক বাহিনী কুয়েতের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য দমন-পীড়নের দিকে মোড় নেয়। প্রায় ৪ লাখ কুয়েতি নাগরিক আক্রমণের পর দেশ ছেড়ে চলে যায় এবং যারা প্রতিরোধ রয়ে যায় এবং যোগ দেয় তাদের জন্য একটি নিরাপদ গড়ের নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়। যুদ্ধবিরোধী স্লোগান সহ প্রচারপত্র ছাপা হয়েছিল এবং প্রতিরোধ কুইতিদের জন্য লুকানোর জায়গা এবং মিথ্যা পরিচয়পত্র সরবরাহ করা যারা ইরাকি গোপন পুলিশ চেয়েছিল। প্রতিরোধ সেল মসজিদ গোপন বৈঠক করে। কুইতি নাগরিক যেমন আশরার আল কামুন্দি, একজন বিশিষ্ট নারী প্রতিরোধ নেতা, ইরাকি আক্রমণের একজন শহীদ হিসেবে দেখা হয়। দখলের সময় তিনি মানুষের নিরাপদে পালাতে সাহায্য করেছিলেন, অস্ত্র ও অর্থ কুয়েতে পাচার করেছিলেন। সেই সময় সিভিল ইনফরমেশন মন্ত্রকের ডিস্কগুলি নিরাপত্তার জন্য যুদ্ধে আহত অনেকের যত্ন নেওয়া হয়েছিল এবং ইরাকি সৈন্যদের দ্বারা ব্যবহৃত মনিটরিং ডিভাইসগুলি ধ্বংস করেছিলেন। তিনি 1991 সালের জানুয়ারিতে ইরাকি সৈন্যদের হাতে বন্দী হন এবং পরবর্তী তাকে হত্যা করা হয়। অন্যান্য মহিলারা রাস্তায় বিক্ষোভ দেখান এবং মুক্ত কুয়েত, নৃশংসতা বন্ধ করুন এর মধ্যে স্লোগান সহ সাইনবোর্ড বহন করেন। ইরাকি পুলিশ বিদেশিদের লুকিয়ে রাখা এবং প্রতিরোধ আন্দোলনে অর্থ পাচার করার সন্দেহে তাদের বাড়িতে তল্লাশি চালায়। প্রতিরোধের জন্য যে অর্থ পাচার করা হয়েছিল তা প্রায় ইরাকি সৈন্যদের অন্যদিকে দেখার জন্য ঘুষ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। প্রতিরোধ কৌশলের মধ্যে ছিল গাড়ি বোমা এবং স্নাইপার আক্রমণ, যা উল্লেখযোগ্য সংখ্যক ইরাকি হতাহতের কারণ ছিল। 1990 সালের আগস্টের মধ্যে প্রতিরোধ আন্দোলন মার্কিন সরকারের কাছ থেকে গোয়েন্দা তথ্য, উপকরণ এবং অন্যান্য ধরনের গোপন সহায়তার মাধ্যমে সমর্থন লাভ করে। CIA এবং মার্কিন গ্রিন রেবেট উভয়ই জড়িত ছিল। মার্কিন সরকার অবশ্য রেকর্ডের থাকা প্রতিরোধের সমর্থনে নিশ্চিত বা অস্বীকার করবে না, এই নিয়ে তাদের আশা ছিল। প্রতিরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বুশ বলেছিলেন, Kuwait is liberated. Iraq's army is defeated. Our military objectives are met. Kuwait is once more in the hands of Kuwaitis in control of their own destiny. We share in their joy, a joy tempered only by our compassion for their ordeal. Tonight, the Kuwaiti flag once again flies above the capital of a free and sovereign nation. I am pleased to announce that at midnight tonight, Eastern Standard Time, exactly 100 hours since ground operations commenced and 6 weeks since the start of Operation Desert Storm, all United States and coalition forces will suspend offensive combat operations. It is up to Iraq whether this suspension on the part of the coalition becomes a permanent ceasefire. At every opportunity, I have said to the people of Iraq that our quarrel was not with them, but instead with their leadership, and above all with Saddam Hussein. This remains the case. You, the people of Iraq, are not our enemy. We do not seek your destruction.
We have treated your POWs with kindness. Coalition forces fought this war only as a last resort and look forward to the day when Iraq is led by people prepared to live in peace with their neighbors. ব্যাপকভাবে আমি কুয়েতিকে আন্ডারগ্রাউন্ডের সমর্থন করি। আমি এমন কাউকে সমর্থন করি যে কুয়েতের বৈধতা পুনরুদ্ধার করতে এবং কুয়েত থেকে ইরাকিদের বের করে দিতে সাহায্য করতে পারে। অপারেশন ডেজার্ট স্টর্ম, যার মধ্যে মার্কিন বাহিনীর অন্তর্ভুক্ত ছিল, সৌদি আরবের তায়েফের ঘাঁটি থেকে প্রতিরোধ আন্দোলনকেও সাহায্য করেছিল। কুয়েত সরকার তায়েফে নির্বাসন যায় এবং সেখান থেকে প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করে। নির্বাসিত কুয়েত সরকার স্পষ্ট প্রতিরোধ সমর্থন করেছিল এবং এর কৌশলের সম্পর্কে মন্তব্য করেছিল, যদিও ইরাকি বাহিনী দেশের অভ্যন্তরে এবং বাইরে প্রায় সব ধরনের যোগাযোগ কমিয়ে দেয়। তবে প্রতিরোধ আন্দোলন সৌদি আরবে তাইফের নির্বাসিত কুয়েত সরকারের সাথে যোগাযোগের একটি লাইন স্থাপনের জন্য সৌদি আরবে সীমান্ত পেরিয়ে স্যাটেলাইট ফোন পাচার করতে সক্ষম হয়। কুয়েতির তথ্যমূলক প্রচারপত্র মুদ্রিত এবং অন্যান্য নাগরিকদের কাছ থেকে বিতরণ করে একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ কুয়েতে দখলের সময় তথ্যের প্রবাহ মারাত্মকভাবে সীমাবদ্ধ ছিল। রেডিও চ্যানেল বাগদাদ থেকে ট্রান্সমিশন চালায় এবং অনেক কুয়েতি টিভি চ্যানেল বন্ধ হয়ে যায়। সুমুদ আল সাব শিরোনামের একটি প্রতিরোধ সংবাদপত্র গোপন ছাপা এবং প্রচার করা হয়েছিল। 1990 সালের অক্টোবরে ইরাকি কর্মকর্তা এই আন্দোলনের সাথে জড়িত সন্দেহজনক শত শত লোককে হত্যা করার পাশাপাশি অভিযান পরিচালনা এবং পৃথক পরিবারের অনুসন্ধান চালিয়ে প্রতিরোধ বিরুদ্ধে দমন করে। ক্র্যাকডাউনের পরে প্রতিরোধ কুয়েতি বেসামরিক বিরুদ্ধে প্রতিশোধ কমানোর জন্য ইরাকি সামরিক ঘাঁটি লক্ষ্য করতে শুরু করে। অক্টোবর 1990 সালে ইরাকি সরকার কুয়েতের সীমানা খুলে দেয় এবং কাউকে প্রস্থান করার অনুমতি দেয়। এর ফলে কুয়েতি এবং বিদেশি উভয় দেশ ত্যাগ ঘটে, যা প্রতিরোধ আন্দোলনের দুর্বল করে দেয়। 1991 সালে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে একটি ক্র্যাকডাউন ঘটে। ইরাকি বাহিনী কুয়েতি প্রতিরোধে সন্দেহজনকভাবে সদস্যদের প্রকাশ্যে হত্যা করে। কুয়েতিদের অপহরণ করা হয়েছিল, তাদের লাশ পরে তাদের পরিবারের বাড়ির সামনে জমা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুয়েতি প্রতিরোধ সদস্যরা মৃত্যুদের মারধর, বৈদ্যুতিক শক এবং আঙ্গুলের নখ অপসারণ সহ বিভিন্ন ধরনের নির্যাতনের প্রমাণ দেখিয়েছে। কুয়েতে বসবাসকারী প্রায় 5,000 ফিলিস্তিনিকে প্রতিরোধ সমর্থন তাদের কার্যকলাপের জন্য গ্রেপ্তার করা হয়েছিল এবং ফিলিস্তিনিদের সমর্থনে ইরাকি কর্মকর্তা ফিলিস্তিনি নেতাদের হুমকি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। প্রতিরোধের ফিলিস্তিনি সদস্যরা কখনো কখনো প্রতিরোধের কৌশল যেমন সরকারি অফিস বর্জন এবং বাণিজ্যিক কার্যকলাপের সাথে দ্বিমত পোষণ করে। কুয়েত প্রতিরোধ আন্দোলনে ফিলিস্তিনিদের এবং দ্বিধাদ্বন্দ্বের জন্য সন্দেহজনকভাবে ছিল এবং ইরাকি বাহিনী প্রত্যাহার করার কয়েক সপ্তাহ পরে কুয়েত সরকার সাদ্দাম সরকারের প্রতি সহানুভূতিশীল সন্দেহে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দমনপীড়ন চালায়। ইরাকি বাহিনী প্রতিরোধ সহায়তা করার সন্দেহে 2,000-এরও বেশি কুয়েতিকে গ্রেপ্তার করে এবং তাদের ইরাকি বন্দী করে। 1991 সালে ফেব্রুয়ারিতে কুয়েত থেকে ইরাকিদের পশ্চাৎসরণ করার সময় তাদের মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছিল। পশ্চাৎপূরণ করার পরে কয়েকশো দক্ষিণ ইরাকের কারাগার থেকে পালিয়ে গিয়েছিল এবং 1,000-এরও বেশি ইরাকি সরকার কর্তৃত্ব প্রত্যাবর্তন হয়েছিল, কিন্তু শত শত লোক নিখোঁজ রয়েছে। দখলের সময় গ্রেপ্তারকৃত 605 কুয়েতিদের ভাগ্য 2009 পর্যন্ত অজানা ছিল। যখন তাদের মধ্যে 236 জন দেহাবশেষ শনাক্ত করা হয়েছিল, প্রাথমিকভাবে ইরাক দাবি করেছিল যে তারা 605 জন নিখোঁজ কুয়েতিদের মধ্যে মাত্র 126 জনকে গ্রেপ্তার করেছে। অন্য 669 জন নিখোঁজ কুয়েতিদের নাম ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের রক্ষণাবেক্ষণ করা ফাইলগুলিতে সংরক্ষিত আছে। নিখোঁজ হওয়া কুয়েতিদের মধ্যে 7 জন নারী এবং 24 জনের বয়স 16 বছরের কম। কুয়েতের সাথে অন্যান্য উপায়ে কূটনৈতিক সম্পর্ক সংশোধন চেষ্টা করা সত্ত্বেও ইরাক শত শত নিখোঁজ কুয়েতিদের সুরাহ করার সামান্য প্রচেষ্টা করেনি। কুয়েত আবাসন মন্ত্রী ইয়াহিয়া এফ আল সুমাইদ 1990 সালে অক্টোবরে বলেছিলেন যে প্রতিরোধ আন্দোলন দখলদারিত্ব বৈধতাকে ক্ষুণ্ণ করতে এবং কুয়েত সরকারের বিরুদ্ধে একটি জনপ্রিয় অভ্যুত্থান সহায়তা করার জন্য ইরাক আক্রমণ করেছিল, এমন ধারণাকে দূর করতে সাহায্য করেছিল।
এই আন্দোলনটি দখলদারিত্বের সময় কুয়েত আটকে পড়া আমেরিকান, ব্রিটেন এবং অন্যান্য বিদেশিরাও রক্ষা করেছিল। কেউ কেউ কুয়েত দখলের পর আরও শক্তিশালী নাগরিক সমাজের ভিত্তি হিসাবে প্রতিরোধের আন্দোলনকে উল্লেখ করেছে। ইরাকি বাহিনী কুয়েত আক্রমণের সময় সাদ্দাম হুসেইন কুয়েতের আমির জাবের আল আহমেদ আল সাবাকে ক্ষমতাচ্যুত করার পর তিনি আলী হাসান আল মাজিদকে কুয়েতের নতুন গভর্নর হিসাবে নিয়োগ করেন। কুয়েত ইরাকি আগ্রাসন ও দখলদারিত্বকে সর্বসম্মতিকে ক্রমে সমস্ত বড় বিশ্ব শক্তি দ্বারা নিন্দা করা হয়েছিল। এমনকি ঐতিহ্যগতভাবে ইরাকি মিত্র হিসাবে বিবেচিত দেশগুলি যেমন ফ্রান্স এবং ভারত কুয়েত থেকে অবিলম্ব সমস্ত ইরাকি বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সোভিয়েত ইউনিয়ন এবং চীন সহ বেশ কয়েকটি দেশ ইরাকের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। ন্যাটো সদস্যরা বিশেষ করে কুয়েত ইরাকি দখলের সমালোচনা করেছিল এবং তারা 1990 সালের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র 15 জানুয়ারি 1991 সালে মধ্যে কুয়েত থেকে তার বাহিনী প্রত্যাহার করতে বা যুদ্ধের মুখোমুখি হওয়ার জন্য ইরাককে একটি আলটিমেটাম জারি করেছিল। 3 আগস্ট 1990 জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কুয়েতে ইরাকি আক্রমণ নিন্দা করে এবং ইরাককে নিঃশর্তভাবে কুয়েতে মোতায়েন করা সমস্ত বাহিনী প্রত্যাহারের দাবি করে রেজলিউশন 660 পাশ করে। প্রধান বিশ্বশক্তি এবং ইরাকের মধ্যে ধারাবাহিক ব্যর্থ আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর ইরাক এবং কুয়েত অবস্থানরত ইরাকি বাহিনীর উপর 1991 সালে জানুয়ারির মাঝামাঝি সময়ের ব্যাপক সামরিক আক্রমণ শুরু করে সাইট এবং ইরাকি বিমান বাহিনী ধ্বংস করা হয়। শত্রুতা ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চলতে থাকে এবং 25 ফেব্রুয়ারি কুয়েতে আনুষ্ঠানিকভাবে ইরাক থেকে মুক্ত হয়। 15 মার্চ 1991 সালে কুয়েতের আমির 4 মাসেরও বেশি নির্বাসনে কাটিয়ে দেশে ফিরে আসেন। ইরাকি দখলের সময় প্রায় 1000 কুয়েতি বেসামরিক নাগরিক নিহত এবং 3 লক্ষের বেশি বাসিন্দা দেশ ছেড়ে পালিয়ে যায়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।